আচ্ছা, এমন এক লিডারশিপের কথা ভাবা যাক যা শুধু কন্ট্রোল বা নিয়ন্ত্রণের উপর নির্ভর করে না, বরং একটা দলের আসল শক্তিকে ভেতর থেকে বের করে আনে। আজকের আলোচনায় আমরা ঠিক তেমনই একটা মডেল, ফ্লো লিডারশিপ নিয়ে কথা বলবো। এটা নেতৃত্বের পুরনো ধারণাকেই পুরোপুরি বদলে দিতে পারে। প্রকৃত নেতৃত্ব নিয়ন্ত্রণে নয়, বরং সক্ষম করে তোলায়। এই একটা কথাই কিন্তু ফ্লো লিডারশিপের মূল ভিত্তি। এর মানে হল চিরাচরিত বস হওয়ার ধারণা থেকে বেরিয়ে এসে একজন পথপ্রদর্শক হওয়া। এমন একজন যিনি দলের সদস্যদের কাজ করার শক্তি যোগান, তাদের উপর জোর খাটান না। তো প্রশ্ন আসতেই পারে, এই ফ্লো জিনিসটা আসলে কি? ধরুন একজন খেলোয়াড়ের কথা, যিনি মাঠে এতটাই মগ্ন যে সময় বা চারপাশের কোনো হুঁশই নেই। এটাই হলো ফ্লো। এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে কাজের উদ্দেশ্য আর ব্যক্তির মনোযোগ একদম এক হয়ে যায়, আর সেরা পারফরম্যান্সটা যেন আপনা আপনি বেরিয়ে আসে। ফ্লো লিডারশিপের লক্ষ্যই হলো কর্মক্ষেত্রেই অসাধারণ পরিস্থিতিটা তৈরি করা। তো প্রথম পর্বে আমরা দেখব এই ফ্লো এর আসল প্রতিশ্রুতিটা কি, কিভাবে এটা শুধু দলের পারফরম্যান্সই বাড়ায় না, বরং কাজের মাধ্যমে এক ধরনের গভীর পরিপূর্ণতাও এনে দেয়। এখানে লিডারের ভূমিকাটাই কিন্তু বদলে যাচ্ছে। ব্যাপারটা কর্মীদের নিংড়ে সেরাটা বের করে আনা নয়, বরং এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে তারা নিজেরাই বিকশিত হতে পারে। ঠিক যেমন একজন মালি গাছের জন্য ভালো মাটি তৈরি করেন, গাছকে টেনে লম্বা করার চেষ্টা করেন না। চলুন এবার এমন কিছু সমস্যার দিকে তাকাই যেগুলো দলগুলোকে এই ফ্লো অবস্থায় পৌঁছাতে বাধা দেয়। এই সমস্যাগুলো হয়তো আমাদের অনেকের কাছেই খুব চেনা মনে হবে। সবচেয়ে বড় বাধাগুলোর একটা হলো অতিরিক্ত নিয়ন্ত্রণ। যখন লিডাররা মাইক্রো ম্যানেজমেন্ট বা খুব কঠোর কাঠামোর উপর নির্ভর করেন, তখন তারা নিজের অজান্তেই সৃজনশীলতাকে যেন গলা টিপে মারেন। কারণ নতুন কিছু করার জন্য যে স্বাধীনতা দরকার, সারাক্ষণের নজরদারি সেই সুযোগটাই তো নষ্ট করে দেয়। আরেকটা বড় সমস্যা হলো আমাদের ফোকাসটা যখন ভুল জায়গায় থাকে। যখন শুধু ফলাফলের পেছনে দৌড়ানো হয় কিন্তু কাজের পেছনের কেনটা হারিয়ে যায়, তখন কর্মীদের কাছে কাজটা একঘেয়ে আর অর্থহীন লাগতে শুরু করে। আর তার সাথে যদি মানবিক সংযোগ মানে বিশ্বাস আর সহানুভূতির অভাব থাকে, তাহলে তো দল হিসেবে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে উপায় কি? এই বাধাগুলো সরিয়ে দলকে ফ্লোয়ের দিকে নিয়ে যেতে হলে লিডারদের চিন্তাভাবনায় ঠিক কী ধরনের বদল আনা দরকার, চলুন এবার সেটাই দেখি। এই মানসিকতার বদলটাই হলো ফ্লো লিডারশিপের আসল কথা। এটা হলো নির্দেশ দেওয়া থেকে সরে এসে দলকে সক্ষম করে তোলার দিকে একটা যাত্রা। ভেবে দেখুন, কঠোর নিয়মের বদলে বিশ্বাসের উপর ভরসা করা, অথবা শুধু ম্যানেজার না হয়ে একজন কোচের মতো দলকে পথ দেখানো, এই প্রত্যেকটা বদলে কিন্তু একটা অসাধারণ কাজের পরিবেশ তৈরির চাবিকাঠি। প্রশ্নটা খুবই স্বাভাবিক, তাই না? এই নতুন ভাবনাগুলো তো শুধু তত্ত্বের মধ্যে থাকলেই চলবে না, বাস্তবে এটা প্রয়োগ করতে হলে শুরুটা হবে কোত্থেকে? চলুন একটা কার্যকারী পরিকল্পনার দিকে নজর দিই। এখন আমরা ফ্লো লিডারশিপকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা পরিষ্কার স্টেপ বাই স্টেপ ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। এই পুরো প্ল্যানটাকে 5টা ধাপে ভাগ করা যায়। শুরুটা হয় একটা খুব পরিষ্কার কেন বা উদ্দেশ্য দিয়ে। সেই উদ্দেশ্যের উপর ভিত্তি করে দলকে কাজ করার ক্ষমতা আর স্বাধীনতা দেওয়া হয়। এরপর আসে মনস্তাত্ত্বিক নিরাপত্তা, মানে এমন একটা পরিবেশ যেখানে ঝুঁকি নেওয়া বা ভুল করাটা কোনো অপরাধ নয়, বরং শেখার একটা অংশ। সব মিলিয়ে এমন একটা নমনীয় কাঠামো তৈরি করা হয় যা দলের সবাইকে নেতা হিসেবে ভাবতে উৎসাহ দেয়। তবে যে কোনো প্ল্যান কিন্তু তখনই সফল হয় যখন লিডার নিজে সেটা করে দেখান। আর এখানেই আসছে আমাদের পঞ্চম এবং সবচেয়ে জরুরি পর্বটা, লিডার কিভাবে নিজেই একটা উদাহরণ হয়ে উঠবেন। কারণ আসল পরিবর্তনটা শুরু হয় নেতাকে দিয়েই। আসল কথাটা হলো, একজন লিডার তার দলে এমন কোনো সংস্কৃতি তৈরি করতে পারেন না যা তিনি নিজে পালন করেন না। লিডার যদি নিজেই দিশেহারা বা মানসিক চাপে থাকেন, তাহলে তার পক্ষে দলকে ফ্লোয়ের পথে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তাই অন্যকে নেতৃত্ব দেওয়ার আগে নিজেকে নেতৃত্ব দেওয়াটা সবচেয়ে জরুরি। তাহলে সবশেষে কি দাঁড়ালো? ফ্লো লিডারশিপের সবচেয়ে সুন্দর দিকটা হলো, এটা শুধু কোম্পানির পারফরম্যান্সই বাড়ায় না, বরং দলের প্রত্যেকটা মানুষের কাজের সন্তুষ্টি আর ব্যক্তিগত বিকাশেও সাহায্য করে। মানে এটা একটা উইন উইন সিচুয়েশন যেখানে সবাই জেতে। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের নিজেদের কর্মক্ষেত্রে বা দলে এমন কোনো একটা ছোট জিনিস আছে যা বদলালে হয়তো এই ফ্লোয়ের দরজাটা খুলে যেতে পারে? শুধু একটা পরিবর্তন, এর শক্তিটা নিয়ে একটু ভাবা যাক।